এই সবাই আসছে? জি স্যার। জি স্যার স্যার। কি সাধারণ নিবিস আছে না? জি স্যার। এমবিবিএস বিএস। MBBS or BDS? জয়েনিং হচ্ছে এখানে। জয়েন হয়ে যাবে আচ্ছা আচ্ছা। একটু দিকে আসো তো। হ্যাঁ হ্যাঁ, বাসা দিয়ে যাবে না। হ্যাঁ, তো তুমি ওখানে একটা বোর্ড আছে, দেখো ওই হোয়াইট লিস্ট একটা হোয়াইট লিস্ট এই বোর্ডটা জানিয়ে চেয়ারের উপর রাখো। দেখা যাবে না। এখানে যে হোয়াইট বোর্ড আছে ওটা আসলে আমি স্কুল না তো। হ্যাঁ, এখানে এখানে একটা চেয়ার দিয়ে এখানে একটা চেয়ার দিয়ে। আচ্ছা শোনো, তোমাদের তো আজকে ব্লাড টপিকসটা আমি পড়াবো বলতে ব্লাডটা আসলে রিভিউ করতে গেলে একটা ক্লাসের উপর লাগবে। তো এতটুকু এই 40 মিনিট টাইমের মধ্যে পসিবল না, কখনো টোটালি ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। তো তোমাদের কিছু প্রবলেম ছিল, প্রবলেমগুলো আমাকে ইনসানে যেগুলো দিয়েছিল ওগুলো থেকে আমি জাস্ট আজকে পড়ানোর চেষ্টা করবো আর কি। তার মধ্যে ছিল হচ্ছে তোমার প্লাজমা এবং সেরামের ডিফারেন্সটা ছিল, ইমিউনিটি ছিল, হিউমার ইমিউনিটি ছিল, ইলেকট্রোফোরেসিস কি, ইলেকট্রোফোরেসিসটা ছিল। তোমাদের কি বোর্ডটা দেখা যাচ্ছে? আমার পেছনটা বোর্ড আছে মনে হয়, দেখা যাচ্ছে এটা? আরেকটু বড় তুলতে হবে স্যার। একটু করে তুললে হবে। স্যার আর একটু পড়ে দিতে হবে। তোলা লাগবে। দেখা এখন দেখা যাচ্ছে না? হাফ দেখা আরেকটু যাচ্ছে। পরে। স্যার এখনো হাফ দেখা যাচ্ছে। এখন ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। না না তা একটু দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, এখন এখানে যে এগুলো তো তোমরা আগেও পড়ে আসছো, জাস্ট আমি রিভিউ বলতে হচ্ছে তোমাদেরকে মনে করিয়ে দেবো, আর বেশি কিছু নয়। এখানে নতুন করে পড়াতে গেলে আসলে এই টপিকসগুলো তো 2-3টা ক্লাস লাগবে। ব্লিডিং ডিসঅর্ডারটা একটু বলতে ভালো হতো। শুরু করে দেবো তো যে একটা করে শুরু করে দিই আচ্ছা, এখানে আরো কিছু টপিকস ছিল, যেমন হচ্ছে তোমার চেঞ্জেস অফ ইলেকট্রোপয়েসিস। ইলেকট্রোপয়েসিসে কি কি চেঞ্জ হয়, দ্যাট মিন্স হচ্ছে যে স্টেজ গুলো, ওগুলো আমি বলার চেষ্টা করব। হচ্ছে হিমোগ্লোবিন একটা শর্ট নোট ছিল, শর্ট নোটটাও বলার চেষ্টা করবো যতটুকু পারি আর কি, স্বল্প সময়ের মধ্যে। আচ্ছা, ব্লিডিং এখন আসো ডিসঅর্ডার আমরা জাস্ট ব্লিডিং যদি পারি টাচ করতে তাহলে যাবো, স্যার না হোয়াইট হলে ব্লাড আরেকটা ক্লাস সেলটা একটু পড়ালে ভালো হতো। অনেক ক্লাস। আচ্ছা আচ্ছা, আমি পুরো পড়াবো যতটুকু সম্ভব। তোমরা আমাকে তো যতটুকু দেওয়া হয়েছে আমি ততটুকুই এখন আপাতত তোমাদের প্রবলেম গুলো নিয়ে ডিসকাস করতে যাচ্ছি আর কি। আচ্ছা, এখন আসো ফার্স্টে আসো আমরা হচ্ছে ডিফারেন্সটা নিয়ে। আমরা প্লাজমা বলতে কি বুঝি? এখন তো আসলে তোমাদের অনলাইন ক্লাসের মেরিটস ডিমেরিটস সব তোমাদের পক্ষেই যায়, আমাদের পক্ষে কিছু না। তোমাদের এই ক্লাসে চাইলে আমরা কোশ্চেন করতে পারতাম, এখানে কোশ্চেন করার কোনো ফ্যাসিলিটি কিছু নাই। তো এই ক্লাসগুলো তো আসলে অ্যাকচুয়ালি হয় যে তোমরা পড়ে আসবা, তোমাদেরকে কোশ্চেন করবো, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেবো, এটার উপর ডিপেন্ড করে। এখন আমরা যদি আর কিন্তু অনলাইন ক্লাসে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা নিজেরা সবসময় বক করে যেতে হয় আর তোমরা শুনবা, কিন্তু এটা তো আসলে অ্যাকচুয়াল ক্লাস না, তাই না? আচ্ছা, এখন অবশ্য প্লাজমা এবং সেরাম। প্লাজমা তো তোমরা সবাই জানো, প্লাজমা হচ্ছে ব্লাডের একটা পোর্শন। হ্যাঁ, প্লাজমা হচ্ছে তোমার ব্লাডের একটা পোর্শন। ব্লাড কি? ব্লাড হচ্ছে যে স্পেশালিস্ট টাইপ অফ কানেক্টিভ টিস্যু, হ্যাঁ, যেটা কম্পোজড অফ ফ্লুইড পোর্শন এন্ড হচ্ছে ফর্মড এলিমেন্টস। নেটের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তাহলে ব্লাড হচ্ছে দুটো পোর্শন, একটা হচ্ছে ফর্মড এলিমেন্টস আর একটা হচ্ছে ফ্লুইড পোর্শন। হ্যাঁ, তাহলে ফর্মড এলিমেন্টস আমরা সবাই জানি, আর কিছু ডব্লিউবিসি আর হচ্ছে প্লাটেলেটস, সেলগুলো। আর ফ্লুইড পোর্শনটা মেইনলি হচ্ছে প্লাজমা। এই প্লাজমার মধ্যে আমরা যদি প্লাজমাটাকে বলি, ব্লাডের ফর্মড এলিমেন্ট ছাড়া যে পোর্শনটা পাওয়া যায় সিম্পলি হচ্ছে এটাই।
এই ফর্মস এলিমেন্টের মধ্যে হচ্ছে প্লাজমার মধ্যে হচ্ছে আবার দুটো পোর্শন, একটা হচ্ছে তোমার ফ্লুইড পোর্শন থাকে, আরটা হচ্ছে সলিউড, মিনস হচ্ছে সাবস্টেন্সেস থাকে। এই ফ্লুইড পোর্শনটা হচ্ছে মেজরিটি পোর্শন, যেমন 95% বলি, হ্যাঁ 95% ফ্লুইড পোর্শনটা। আর সলিড পোর্শনের মধ্যে তোমার অর্গানিক ইনঅর্গানিক বিভিন্ন সাবস্টেন্স থাকে, যেমন তোমার ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড, আর অর্গানিকের মধ্যে হচ্ছে এনজাইমস, হ্যাঁ এনজাইমস গুলো। আচ্ছা, আর ফ্লুইড পোর্শন তো ওয়াটার থাকে, হ্যাঁ দ্যাট মিন্স হচ্ছে যেটা আমরা ফ্লুইড পোর্শনটা। আচ্ছা, এখন আসলে প্লাজমা এবং সেরামের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? প্লাজমা এবং সেরামের মধ্যে, সেরাম যেটা হচ্ছে প্লাজমাতে যে কনস্টিটিউয়েন্টস গুলো থাকে সেরামের মধ্যে সেম কনস্টিটিউয়েন্টস গুলো থাকে, এক্সেপ্ট হচ্ছে তোমার প্লাজমাতে ফিব্রিনোজেন থাকবে এবং হচ্ছে আদার্স যেমন 2, 5, 7 এই ফ্যাক্টরস গুলো, ক্লটিং ফ্যাক্টরস গুলো হচ্ছে প্লাজমাতে, কিন্তু ক্লটিং ফ্যাক্টরস গুলো সেরামে থাকবে না। এটা একটা হচ্ছে মেইন ডিফারেন্স। আর আদারওয়াইজ হচ্ছে প্লাজমা এবং সেরামের মধ্যে আর কোনো ডিফারেন্স নাই। আর কয়েকটা ডিফারেন্স আছে, ওগুলো বলবো, ওগুলো হচ্ছে যে তেমন ইম্পর্টেন্ট না। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, ফিব্রিনোজেনটা হচ্ছে যে প্লাজমাতে থাকবে, হচ্ছে সেরামে থাকবে না। আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলি তাহলে প্লাজমা এবং সেরামের মধ্যে যদি আমরা হোল ব্লাড থেকে তোমার প্লাজমাটা বাদ দিয়ে, হোল ব্লাড থেকে যদি আমরা ফ্লুইড পোর্শনটা, ফর্ম এলিমেন্টস গুলো বাদ দিই, তাহলে আমরা প্লাজমা আসবে। আবার প্লাজমা থেকে আমরা সেরামটা কিভাবে পাবো? প্লাজমা থেকে আমরা সেরামটা পাবো হচ্ছে যদি আমরা শুধুমাত্র ক্লটিং ফ্যাক্টরস গুলো বাদ দিই, ক্লটিং ফ্যাক্টরস গুলো বাদ দিলে আমরা সেরাম পেয়ে যাবো। আচ্ছা, এখন আসো প্লাজমার মধ্যে এবং সেরামের মধ্যে আরো কয়েকটা ডিফারেন্স আছে, যেমন সেরোটোনিন লেভেল। প্লাজমাতে আমরা সেরামটাকে আমরা কখন সেরাম বলবো? সেরামটা হচ্ছে যখন আমরা কোনো ক্লট যদি আমরা রিমুভ করতে ফেলি, রিমুভ ফেলার পরে যে আমরা হোয়াইটিশ একটা স্ট্র কালারের একটা পোর্শন দেখা যায়, সেটাই হচ্ছে যে সেরাম। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো? প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। আমাদের সবারই যে কোনো সময় স্কিনে কোনো সময় ইনজুরি হয়, ইনজুরি হলে আমরা ইউজুয়ালি কি দেখি? একটা যখন ইনজুরিটা যখন স্কারমার্ক ডেভেলপ করার আগে হচ্ছে তোমার তারা অনেকে ঢুকতে পারতেছে না, স্কারমার্ক ডেভেলপ, হ্যাঁ অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছে না। এই আইটি কে এটা তো বুঝতে পারতেছে না কি করছে। ওরা বুঝতে পারতেছে না। অনেকে নাকি আসতে পারে না, আসছে না হচ্ছে এডমিট হওয়ার। ও আচ্ছা আচ্ছা, একটা সাইডে এটা ম্যাডাম এখন আমরা ইয়েতে নিয়ে আসছি, এখানে দেখা যাবে সি ওয়াইটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাগেরাও চলে আসতেছে আস্তে আস্তে। আমাদের তো টাইমও বেশি নাই, তো যতটুকু পারা যায়। হ্যাঁ আচ্ছা, শোনো তাহলে যেটা বললাম, একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, যেটা প্লাজমা এবং সেরামের মধ্যে ডিফারেন্সটা, সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো, আমরা যখন আমাদের বডিতে কোনো একটা স্কার হয়, কেটে গেলে সেটা আলটিমেটলি সেটা ইনজুরি হলে সেটা স্কার ডেভেলপ ফর্ম হয়ে সেটা ওনটা কমপ্লিট হতে হয়, শুকাতে হবে। এখন আমরা যদি দেখি, একটু খেয়াল করে দেখবো হচ্ছে যে যখন তোমরা মিট করে দিচ্ছ, আমি যেটা মিট করব। তাহলে কেটে যাওয়ার পরে যেটা দেখে আমরা একদম শুকানোর পরে হালকা যখন একটা কালো একটা ব্ল্যাকিশ একটা স্কার দেখা যায়, ওটা রিমুভ করলে আমরা দেখি কি একটা স্ট্র কালার একটা এরিয়া দেখতে পাই। হ্যাঁ, ওটাই হচ্ছে মেনলি সেরাম। আচ্ছা, এখন আসো তাহলে আর প্লাজমার ডিফারেন্সটা কিভাবে বলবো? প্লাজমাটা তোমরা কিভাবে দেখতে পাও? প্লাজমা আমরা জাস্ট ইএসআর এর কথা চিন্তা করি। ইএসআর যদি চিন্তা করি, আমরা ইএসআর কি দেখি? ইএসআর এ দেখি হচ্ছে তোমার নিচের দিকে আর্ট পিসগুলো সেটেল ডাউন থাকে, মাঝখানে একটা বাফি কট থাকে, এবং এর উপরে যে ফ্লুইড পোর্শনটা সেটাই হচ্ছে সিম্পল প্লাজমা। বুঝা গেছে? আচ্ছা, এখন আসলে তাহলে আমরা ইএসআর প্লাজমা এবং সেরামের প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা বুঝলাম। হ্যাঁ, এই সেরামটা আমরা তাহলে কিভাবে পেতে পারি? সেরামটা আমরা ল্যাবে কিভাবে পেতে পারি? ল্যাবে সেরামটা আমরা পেতে পারি হচ্ছে তোমার সেন্ট্রিফিউজ করে। হ্যাঁ, ব্লাডকে যখন ক্লটেড কোনো ব্লাড হবে
ও ক্লটেড ব্লাডটাকে আমরা যখন সেন্ট্রিফিউজ করব, একটা ব্লাডকে ফার্স্ট হচ্ছে আমরা ক্লটে দিব, ক্লটে দেওয়ার পরে ওই ক্লটেড ব্লাডটাকে যখন আমরা সেন্ট্রিফিউজ করব তখন যে পোর্শনটা পাবো সেটাই হচ্ছে সেরাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো প্লাজমা এবং সেরামের মধ্যে আরেকটা ডিফারেন্স হচ্ছে সেরোটোনিন লেভেলটা। আমরা জানি প্লাটলেটস থেকে হচ্ছে প্লাটলেটসের দুই ধরনের গ্র্যানিউলস থাকে, একটা হচ্ছে আলফা গ্র্যানিউলস, একটা ডেল্টা গ্র্যানিউলস। এই গ্র্যানিউলস থেকে আমরা তোমাদেরকে আগেই পড়ানো হয়েছে যে স্যাক স্যাক সেরোটোনিন, হ্যাঁ সেরোটোনিন, এডিপি আর হচ্ছে ক্যালসিয়াম, এগুলো প্লাটলেটসের একটা গ্র্যানিউলস থেকে আসে। আমরা যখন সেরোটোনিনটা কোথায় বেশি পাবো? সেরোটোনিনটা বেশি পাবো হচ্ছে আমরা সেরামে। সেরামে কেন সেরোটোনিনটা সেরাম বেশি পাবো? কারণ হচ্ছে যে আমরা এর আগেই বললাম যে ক্লট হওয়ার পরে হচ্ছে যে যে পোর্শনটা পাবো সেটা হচ্ছে সেরাম। দ্যাট মিনস হচ্ছে প্লাটেলেট এখানে ভেঙে যাচ্ছে, প্লাটেলেট ডেস্ট্রয় হয়ে যাচ্ছে। তো প্লাটেলেট যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে প্লাটেলেট থেকে সেরোটোনিন আসবে, সেরোটোনিন সিম্পলি হচ্ছে সেরামে আমরা সেরোটোনিনটা বেশি পাবো। আর এরপর আসলে তোমার তাহলে প্লাজমাতে আমরা সিম্পলি হচ্ছে উল্টা, তার উল্টাটা হচ্ছে যে প্লাজমাতে আপনার সেরোটোনিন লেভেলটা কম পাবো। কারণ কারণ আমরা বললাম হচ্ছে এখানে কোনো ক্লট হচ্ছে না, এখানে ক্লটিং ফ্যাক্টরস তোমার প্লাটলেটস এখানে ভাঙতেছে না, হ্যাঁ প্লাজমাতে, এটা ওই জন্য আমাদের এখানে তোমার সেরোটোনিন লেভেলটা কম পাবো। আচ্ছা, আর তোমার ফিব্রিনোজেন লেভেলটা যেহেতু প্লাজমাতে থাকে তাহলে এটা এই জন্য ইজিলি ক্লটস করতে পারে, হ্যাঁ ক্লট হতে পারে। আর এই সেরামে হচ্ছে তোমার ফিব্রিনোজেন লেভেল থাকে না, আদার্স ক্লটিং ফ্যাক্টরস গুলো থাকে না, ওই জন্য সেরামটা ক্লট হতে পারে না। এখন আসো, তাহলে হচ্ছে তোমার এটা হচ্ছে বেসিক ডিফারেন্স প্লাজমা এবং সেরামের মধ্যে। সেরামের মধ্যে ডিফারেন্সটা গেল। তো তোমাদেরকে তোমাদেরকে যদি ভাই পাতে জিজ্ঞাসা করতে পারলে সেটা হচ্ছে যে প্লাজমা এবং সেরামের মধ্যে বেসিক কোন ডিফারেন্সটা, একটা ডিফারেন্স বলতে বললে সেই ডিফারেন্সটা বলবো তোমার ক্লটিং ফ্যাক্টরস ডিফারেন্সটা। আদার্স যে ডিফারেন্স গুলো আছে সেগুলো হচ্ছে তোমরা পরে বলবা, যদি আরো শুনতে চাই তখন। কালারের ডিফারেন্স আসতে পারে, কালার ডিফারেন্স প্লাজমা কালার হচ্ছে তোমার ইয়েলোইশ কালার থাকে, আর কালার হচ্ছে স্ট্রো কালার থাকে। তারপর হচ্ছে ডিগ্রেডিং ফ্যাক্টরস গুলো, হ্যাঁ কোথায় বেশি থাকে, এটা হচ্ছে তোমার সারাউন্ডিং বেশি থাকে। ডিগ্রেডিং ফ্যাক্টরস গুলো হচ্ছে যে তোমার প্লাজমাটা থাকে। আদার্স অনেকগুলো ডিফারেন্স আসে, কিন্তু এগুলো তোমরা হচ্ছে রিটেনে লেখার জন্য অবশ্যই এগুলো পড়বা। কিন্তু ভাইভাতে এক নম্বর বলতে বললে হচ্ছে তোমাদেরকে বলতে হবে হচ্ছে তোমাদের ফিব্রিনোজেন এবং হচ্ছে ক্লটিং ফ্যাক্টরসের ডিফারেন্সটা। ক্লটিং ফ্যাক্টরস এবং ফিব্রিনোজেন বেশি থাকে অথবা প্রেজেন্ট থাকে, অনলি প্রেজেন্ট থাকে হচ্ছে প্লাজমাতে আর অ্যাবসেন্ট থাকে হচ্ছে সেরামে। আচ্ছা, এটা হচ্ছে সেরাম এবং প্লাজমার ডিফারেন্স। এরপর তোমরা আরেকটা জিনিস জানতে চাইছো, সেটা হচ্ছে তোমার ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস আসলে তোমাদের লেভেলে খুব একটা বেশি জিজ্ঞাসা করা হয় না, তো তোমরা সেলফ ইন্টারেস্ট যে জানার জন্য পড়ে রাখতে পারো, আর কিছু অল্প হলেও জানতে হবে ইলেকট্রোফোরেসিস সম্পর্কে। আচ্ছা, তোমরা যেহেতু এটা ডিটেলস জানতে চাচ্ছ, আমি তোমাদের কাছে ডিটেলস বলবো ইলেকট্রোফোরেসিস জিনিসটা কি আসলে। ইলেকট্রোফোরেসিসটা হচ্ছে যে প্লাজমা প্রোটিনস গুলোকে সেপারেট করার একটা প্রসেস। এই প্লাজমা প্রোটিন গুলোকে সেপারেট করার অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস ছাড়া তাহলে আর কি প্রসেস আছে? আর প্রসেসগুলো হচ্ছে একটা আলট্রাসেন্ট্রিফিউগেশন করবো আমরা। আলট্রাসেন্ট্রিফিউজ করে আমরা প্লাজমা প্রোটিন গুলোকে সেপারেট করতে পারবো। আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল একটা মেথডস আছে, যেটার মাধ্যমে আমরা কি করে আমরা এক্সট্রা সল্ট এড করে তোমার প্রোটিনগুলোকে সেপারেট করতে পারি। আচ্ছা, এখন আসো ইলেকট্রোফোরেসিস আসলে কি হয়। ইলেকট্রোফোরেসিস যেটা হয় তোমার ইলেকট্রোড, দ্যাট মিনস এখানে নাম থেকেই আমরা বুঝতে পারছি ইলেকট্রোড দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রিক্যাল কিছু এখানে আছে। হ্যাঁ, এখানে আমরা দুটা অ্যানোডস একটা ক্যাথোডস ইউজ করি ইলেকট্রোফোরেসিসে একটা অ্যানোড একটা ক্যাথোড ইউজ করা হয়। আমরা এখানে প্রোটিন সম্পর্কে তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো আইসোইলেকট্রিক পিএইচটা তোরা কমেন্ট করতে তোরা আছে এখনো 63 আসছে। আচ্ছা, তাহলে এখন ইলেকট্রোফোরেসিস যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে ইলেকট্রো দ্যাট মিনস হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল কিছু আছে এখানে। হ্যাঁ, আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে তোমার আইসোইলেকট্রিক পিএস, এটা তোমরা বায়োকেমিস্ট্রি পড়ে আসছো, সবাই জানো, এই সম্পর্কে আমি ডিটেলস বলবো না, জাস্ট একটু করে বলে রাখি। সেটা হচ্ছে আইসোইলেকট্রিক পিএস, যেটা হয় তোমার প্রোটিনগুলোর ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটা সেম লেভেলে থাকে। একটা প্রোটিন ক্যাটায়ন হিসেবেও তোমার
একটা বিহেভ দেখাতে পারে অথবা অ্যানায়ন হিসেবে দেখাতে পারে। কিভাবে পারে সেটা ডিপেন্ড করে হচ্ছে ফুললি হচ্ছে পিএইচ এর উপর। যে পিএইচ একটা নিউট্রাল থাকে সেই পিএইচটাকে আমরা আইসোইলেকট্রিক পিএইচ বলি। এখন এটা ইউজুয়ালি 8 বলা হয়। যদি 8 এর বেশি হয় তখন আমরা ধরি হচ্ছে অ্যালকালাইন এনভায়রনমেন্ট ধরি, এবং এটা হচ্ছে যে প্রোটিনের জন্য অ্যালকালাইন এনভায়রনমেন্ট। আর যদি পিএইচ যদি 8 এর নিচে নেমে যায় সেটাকে ধরি হচ্ছে যে তোমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট। ইউজুয়ালি তো আমরা জানি 7.35 থেকে 7.35 এর নিচে নামলে সেটাকে আমরা অ্যাসিডিক বলি, 7.45 টু 4 সেটাকে আমরা অ্যালকালাইন বলি। কিন্তু পিএইচ এর ক্ষেত্রে হচ্ছে এটা ডিফারেন্ট। পিএইচ এর ক্ষেত্রে আইসোইলেকট্রিক পিএইচ বললাম আমরা এটা। এই আইসোইলেকট্রিক পিএইচ মিন্স হচ্ছে তোমার যেই পিএইচ মধ্যে নিউট্রাল হিসেবে বিহেভ দেখাবে, যে নিউট্রাল হিসেবে আচরণ করবে সেটা আইসোইলেকট্রিক পিএইচ। আচ্ছা, এর জন্য আমরা ইউজুয়ালি 8 ধরে। আচ্ছা, এখন আসো তাহলে অ্যালকালাইন যদি 8 এর বেশি হয় বিষয় তখন প্রোটিনটা কোন নিচে দেখাবে। এটার বেশি হলে প্রোটিনটা ইউজুয়ালি তোমার হচ্ছে যে অ্যানায়নিক হয়ে যায়। তখন অ্যালকালাইন এনভায়রনমেন্টে প্রোটিনটা ইউজুয়ালি অ্যানায়নিক হিসেবে বিহেভিয়ার দেখায়। এবং আমরা জানি ইলেকট্রোফোরেসিসের বেসিক যে থিমটা, সেই থিমটা হচ্ছে যে যখনই কোনো একটা প্রোটিন অথবা সাবস্টেন্স কি হবে তোমার যেই চার্জটা বেয়ার করে, ও কি করবে, ওর অল্টারনেট ওর এগেইনস্টের কোনো অ্যানোডের দিকে অথবা ক্যাথোডের দিকে যাবে। মানে হচ্ছে যে প্রোটিন যদি তোমার পজিটিভ চার্জ বেয়ার করে তাহলে ও ডেফিনেটলি হচ্ছে তোমার যাবে কোথায়, অপোজিট চার্জের দিকে। অপোজিট চার্জ এখানে দুইটা, একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। আমরা ক্যাথোডটাকে হচ্ছে তোমার কি ধরি, ক্যাথোডটাকে ধরে হচ্ছে নেগেটিভ, ক্যাথোডটাকে হচ্ছে যে নেগেটিভ, আর অ্যানোডটাকে হচ্ছে যে পজিটিভ। ক্যাথোড হচ্ছে নেগেটিভ। প্রোটিন অ্যাসিডিক এনভায়রনমেন্টে হচ্ছে যে ক্যাটায়নিক হিসেবে কাজ করে। দ্যাট মিন্স হচ্ছে পজিটিভ আয়ন নিয়ে থাকে, চার্জ ও ধারণ করে। হ্যাঁ, তাহলে ও ডেফিনেটলি যাবে কোথায়, নেগেটিভ চার্জের দিকে। ক্যাটায়ন হচ্ছে ক্যাথোড হচ্ছে তোমার নেগেটিভ চার্জ বিয়ার করে যাবে। আচ্ছা, আবার দেখো প্রোটিন যখন অ্যালকালাইন এনভায়রনমেন্ট, আমরা যখন পিএইচটাকে যখন বাড়িয়ে অ্যালকালাইন পিএইচ করব তখন প্রোটিনের নেচার হয়ে যাবে তোমার কিসের মতো, প্রোটিনের নেচার হয়ে যাবে তখন তোমার অ্যানায়নিক নেচার হলে তখন ও কার দিকে যাবে, তখন ও অ্যানায়নিক মিন্স হচ্ছে যে আমরা কি বললাম নেগেটিভ, ও পজিটিভ, ও অ্যানোডের দিকে যাবে। তখন এটা এই থিমের উপর ভিত্তি করে, এই থিমের উপর বেসিস করে আমরা ইউজুয়ালি ইলেকট্রোফোরেসিসটা করা হয়। আচ্ছা আচ্ছা, আমি তুমি বোর্ড দেখতে পারো, আমি একটু বোর্ডে লিখে দেখাই তোমাদের সেটা। এই আইসোইলেকট্রিক পিএইচ হচ্ছে প্রোটিন আমাদের নিউট্রাল হিসেবে ওর নেচারটা দেখাবে। ও নিউট্রাল থাকবে, ওখানে পজিটিভ এবং নেগেটিভ দুটো চার্জ ইকুয়াল থাকবে। এটা হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। এখন তোমার হচ্ছে আবার প্রোটিনের জন্য আইসোইলেকট্রিক পিএইচ হচ্ছে 8। আমি 8 থেকে বাড়িয়ে এটা 10 করে দিলাম। তাহলে আমার এনভায়রনমেন্টটা হচ্ছে এখন অ্যালকালাইন এনভায়রনমেন্ট। এই অ্যালকালাইন এনভায়রনমেন্টে প্রোটিন হচ্ছে তোমার অ্যানায়ন হিসেবে কাজ করবে। অ্যানায়ন মিন্স হচ্ছে যে ও নেগেটিভ চার্জগুলো বেশি এখন হচ্ছে নেগেটিভ চার্জ বেশি। এই অ্যালকালাইন এনভায়রনমেন্টে প্রোটিন তাহলে আমাদের ইলেকট্রোফোরেসিসের বেসিস হচ্ছে যে যদি চার্জ বেশি হয় ও হচ্ছে যে কি হবে তোমার অপোজিটের দিকে যাবে। আচ্ছা, তাহলে ও যাবো হচ্ছে তোমার অপোজিট দিকে। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে আইসোইলেকট্রিক পিএইচ এ হচ্ছে যে আমরা যে সলিউশনটা ইউজ করব ওখানে দুটো জিনিস থাকবে, একটা ক্যাথোড থাকবে, একটা অ্যানোড থাকবে। ক্যাথোডটা হচ্ছে যে নেগেটিভ চার্জ বিশিষ্ট, অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। তাহলে দেখো এখন আমাদের এখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ বেশি আইসোইলেকট্রিক পিএইচ এ অ্যালকালাইন এনভায়রনমেন্ট, এবং হচ্ছে প্রোটিনের নেগেটিভ চার্জ বেশি। তাহলে ও যাবে হচ্ছে তোমার কোন দিকে, অ্যানোডের দিকে, পজিটিভের দিকে। ও যাবে পজিটিভের দিকে। আবার যদি আমি অ্যাসিডিক এনভায়রনমেন্ট করে দিই, এটাকে আমি 7 করে দিলাম,
দ্যাট মিন্স হচ্ছে তখন হচ্ছে অ্যাসিডিক এনভায়রনমেন্ট। অ্যাসিডিক এনভায়রনমেন্টে ও কি করবে তোমার ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। ওর পজিটিভ চার্জ বেড়ে যাবে, যদি পজিটিভ চার্জ বেড়ে যায় ও যাবে হচ্ছে অপোজিটিভ দিকে। এবং এটা এই বেসিসের উপর এটার উপর বেসিস করে আমাদের ইলেকট্রোফোরেসিসটা করা হয়। আচ্ছা, এখন আসলে ইলেকট্রোফোরেসিসের ইম্পর্টেন্স কি তাহলে? ইলেকট্রোফোরেসিসের ইম্পর্টেন্স হচ্ছে যে আমাদের বডিতে অনেকগুলো ডিজিজ আছে। আমরা আগেই বললাম হচ্ছে যে ইলেকট্রোফোরেসিস হচ্ছে একটা প্লাজমা প্রোটিনগুলোকে ডিফারেন্সিয়েট করা অথবা সেপারেট করার একটা প্রসেস। এই প্রসেসটাকে কাজে লাগিয়ে আমাদের বডিতে অনেকগুলো ডিজিজ হয়, যেমন প্লাজমা প্রোটিনগুলো আমরা ইউজুয়ালি কোথা থেকে আসে জানি? আমরা জানি হচ্ছে মোস্ট অফ দ্য প্লাজমা প্রোটিন আসে হচ্ছে তোমার লিভার থেকে। এই লিভার থেকে যদি লিভারে কোনো ডিজিজ হয়, লিভারে যদি কোনো ইনজুরি হয়, লিভার ড্যামেজ হয়, তখন আমাদের বডিতে প্রোটিনের পরিমাণ কমে যাবে। সেটা আমরা বুঝবো হচ্ছে যে ইলেকট্রোফোরেসিস করে। ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে প্লাজমা প্রোটিনের পরিমাণটা বের করে সেটা আমরা বুঝবো। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লিনিক্যাল একটা এক্সাম্পল, ইলেকট্রোফোরেসিসের একটা এক্সাম্পল। এখানে আসলে তোমরা বুঝছো কি বুঝো না সেটা জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই, তোমরা রিপিট করার টাইম নাই আমাদের। হ্যাঁ, রিপিট করার টাইমটা খুব কম, এটা অনলাইন ক্লাস। আচ্ছা, এখন আসো নেক্সট হচ্ছে তোমাদের আরেকটা টপিক ছিল হচ্ছে ইমিউনিটি হিউমোরাল ইমিউনিটি নিয়ে। ইমিউনিটি কি অ্যাকচুয়ালি? ইমিউনিটি কি? ইমিউনিটি মিন্স হচ্ছে যে আমি যদি আমাদের বডিকে একটা কান্ট্রির মধ্যে চিন্তা করি, আমাদের বডিতে আমাদের কান্ট্রি বডিকে একটা কান্ট্রির মধ্যে চিন্তা করলে আমাদের যে বর্ডার গার্ড বাহিনী থাকে, তারা এরিয়াতে থাকে, হ্যাঁ বর্ডারে থাকে, ইন্ডিয়াতে কেউ ইজিলি আসতে পারবে না। আমাদের বডিটা হচ্ছে এরকম, আমাদের বডিতে কিছু সাবস্টেন্স থাকে, যখন আমাদের বডিতে আনওয়ান্টেড কোনো ফরেন পার্টিকেল এন্টার করে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, সেটা ভাইরাস হতে পারে, যেমন করোনা ভাইরাসের প্রবলেম হচ্ছে এখন, এই ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে। এগুলো যখন আনওয়ান্টেড, যেগুলো বডির সাবস্টেন্স না, বডির দ্যাট মিন্স হচ্ছে ফরেন বডি, এই বডিগুলো যখন সাবস্টেন্সগুলো যখন বডিতে আসবে, ফরেন বডিগুলো বডিতে যখন এন্টার করবে, তখন বডি থেকে বডির যে ফোর্সগুলো আছে, যেমন বললাম হচ্ছে দেশের মধ্যে কান্ট্রির মধ্যে কিছু ফোর্স থাকে, ওই ফোর্সগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আমাদের বডিতে এরকম কিছু ফোর্স থাকে, এই ফরেন বডির এগেনস্টে এই ফোর্সগুলো যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমরা এটাকে ইমিউনিটি বলি এবং ওদেরকে ডিস্ট্রয় করে দেবো। এটাকে ইমিউনিটি বলে। এটা হচ্ছে কি, ইমিউনিটি ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য বডি অর ইটস দ্য properties of the body to resist any kind of organism or to kill any kind of organisms. আচ্ছা, এখন আসো এই ইমিউনিটিটা হচ্ছে টু টাইপস, হচ্ছে ইননেট ইমিউনিটি আর হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইননেট ইমিউনিটি মিন্স কি? ইননেট ইমিউনিটি মিন্স হচ্ছে যে আমরা বাইবর্ন, আমরা বডি থেকে জন্মের সময় যে জিনিসগুলো নিয়ে আসি, যেমন তোমরা তো সবাই সিঙ্গারা খাওয়ার সময় কি হয় আমাদের? গরম সিঙ্গারা খেলে চামড়া পুড়ে যায়। এই চামড়াটা হচ্ছে আমাদের বডি, যেমন জিহ্বার অথবা আমাদের হার্ট প্লেটের এপিথেলিয়াল লাইনিংসটা পুড়ে যায়। এই এপিথেলিয়াল লাইনিংস যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে সরাসরি বোনসে চলে যেত, তখন বোনসে একটা ইনজুরি হতো, অর্থাৎ ব্লাড ভেসেলসে ইনজুরি হতো। কিন্তু এই এপিথেলিয়াল লাইনিংটা আমাদেরকে গরম সিঙ্গারা থেকে প্রোটেকশন দিচ্ছে। এটা হচ্ছে এক ধরনের প্রোটেকশন এবং এটা হচ্ছে এক ধরনের ইননেট ইমিউনিটি। তারপর দেখো হচ্ছে আমাদের বডিতে আমরা সবসময় বলে থাকি যে নিউট্রোফিল, যখনই বডিতে কোনো একটা সাবস্টেন্স আসে আমরা বলি নিউট্রোফিল সবসময় লেগে থাকে। আমাদের হচ্ছে ফার্স্ট লাইন কি নিউট্রোফিল, ম্যাক্রোফেজ হচ্ছে সবসময় অ্যাক্টিভ থাকে, ম্যাক্রোফেজ হচ্ছে ফার্স্ট লাইন ডিফেন্স আমাদের। তাহলে যখন আমাদের বডিতে কোনো একটা সাবস্টেন্স আসবে, এরা সবসময় রেডি থাকে, আমাদের পুলিশ ফোর্সের মতো, হ্যাঁ বিডিআর এর মতো, ওরা সবসময় রেডি থাকে, ওরা গিয়ে অ্যাটাক করে। এগুলো আমরা কোনো একটা জন্মের পর থেকে হয় না, এগুলো হচ্ছে তোমার আমরা বাইবর্ন নিয়ে আসি, হ্যাঁ এগুলো অ্যাকোয়ার্ড না। সুতরাং এগুলো হচ্ছে যে ইননেট মিন্স হচ্ছে যে আমরা বাইবর্ন যেগুলো আমরা নিয়ে আসি সেগুলো হচ্ছে যে ইননেট। এর মধ্যে অনেকগুলোই তোমার এক্সাম্পল আছে, যেমন কিছু সেল আছে, যেমন নিউট্রোফিল বললাম, ম্যাক্রোফেজ বললাম, ইওসিনোফিল বললাম, তারপর হচ্ছে যে মিউকোজাল লেয়ার্স গুলো, প্রোটেক্টিভ লেয়ার্স গুলো, এগুলো হচ্ছে যে আমাদের সবগুলো ইমিউনিটির এক্সাম্পল। আচ্ছা, এখন আসো তোমার অ্যাকিউরেট ইমিউনিটিটা কি? অ্যাকিউরেট ইমিউনিটি হচ্ছে যে আমি এটাই আগেই বলে দিলাম, হচ্ছে যে এটা আমরা জন্মের পর আমাদের বডিতে যে ইমিউনিটিগুলো ডেভেলপ করে, সেটা কিভাবে হতে পারে? সেটা অনেকভাবে হতে পারে। সেটা আমরা ভ্যাকসিন দিই, যেমন হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিই আমরা, যেমন করোনার ভ্যাকসিন। এখন করোনার জন্য তোমরা জানো রিসেন্টলি আমেরিকাতে অনেকগুলো স্টাডি হচ্ছে, বিভিন্ন দেশে সুইজারল্যান্ডে স্টাডি হচ্ছে, ভ্যাকসিন কয়েকজনকে ভ্যাকসিনটা পুশ করানো হয়েছে, এখনো রেজাল্ট আসে নাই। তো এইটাই হচ্ছে যে এগুলো হচ্ছে যে ওর যদি ভ্যাকসিনটা আগে দিয়ে দেয়, তাহলে ওর এটার এগেনস্টে করোনার এগেনস্টে একটা প্রোটেকশনও পাবে, তাহলে এটা হচ্ছে যে আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে, এখান থেকে জন্মের পর দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। আচ্ছা, এখন আসো এই যে এবং অ্যাকোয়ার্ড,
অ্যাকোয়ার্ডের দুটো টাইপস আছে, হ্যাঁ। একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ কোনটা, প্যাসিভ কোনটা? অ্যাক্টিভ হচ্ছে যে আমরা যখন তোমার ডিরেক্টলি যখন প্যাথোজেন কোনো একটা অর্গানিজম ঢোকার পর যদি বডির প্রোটেকশন ডেভেলপ করে, হ্যাঁ, তখন এটাকে আমরা অ্যাক্টিভ বলি। যেমন চিন্তা করো চিকেন পক্স, আমরা জানি যে তোমাদের এর মধ্যে অনেকেরই চিকেন পক্স ছিল। চিকেন পক্স অনেকেরই চিকেন পক্স হয়েছে, এটা স্বাভাবিক বিষয়, হ্যাঁ, আবার অনেকেরও হয় নাই। তাহলে চিকেন পক্সের ক্ষেত্রে কি হয় তোমার? চিকেন পক্সের ক্ষেত্রে যেটা হয়, যার জীবনে একবার চিকেন পক্স হয়েছে ওর কিন্তু জীবনে আর কখনো চিকেন পক্স হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে চিকেন পক্স একবার হওয়ার পরে এর এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করে যায়। চিকেন পক্সের এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করে যায়। অর্থাৎ যদি নেক্সট টাইম কোনো সময় ওই মানুষটা আবার চিকেন পক্স ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়, ওই অ্যান্টিবডিটা ওই চিকেন পক্স ভাইরাসটাকে ক্লিক করে ফেলে। ওই জন্য চিকেন পক্সটা আর ওর হয় না, এবং এটাই হচ্ছে একটা অ্যাক্টিভ ইমিউনিটি এক্সাম্পল। হ্যাঁ, অ্যাক্টিভটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার নেচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। যেগুলো ডিজিজ, যে ডিজিজগুলোর কারণে আমাদের বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে এবং ওই ডিজিজগুলো আর হবে না, ফার্দার আর ডিজিজগুলো হবে না, এই সেম মেকানিজমের কারণে এই ভাইরাসগুলো ঢুকলে, অর্গানিজম ঢুকলে ওই এর এগেনস্টে যে অ্যান্টিবডি আগে ডেভেলপ করা ছিল ওটা কিল করে দিবে। এই মেকানিজমের কারণ ফলে যে ডিজিজগুলো আমাদের বডিতে হওয়ার পরে প্রোটেকশন পেয়ে যায়, বডির ডিজিজগুলো থেকে প্রোটেকশন পেয়ে যায়, এগুলো সবগুলো হচ্ছে অ্যাক্টিভের আন্ডারে চলে আসবে। যেমন হচ্ছে তোমার চিকেন পক্স, তারপর হচ্ছে তোমার হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই। এই হেপাটাইটিস এ ই ভাইরাস যাদের একবার হয়ে গেছে ওদের কিন্তু আর হবে না। তারপর হচ্ছে তোমার এরকম আরো অনেকগুলো ডিজিজ, মিসেলস, পাম্পস, রুবেলা, এগুলো যাদের একবার হয়ে গেছে ওদের কিন্তু আর হবে না। আচ্ছা, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে তোমার কিসের এক্সাম্পল? ন্যাচারাল এক্সাম্পল, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি। আমরা অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে আছি, ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল। এরপর আসো আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি এক্সাম্পল আছে। আমরা জানি তোমাদের অনেকে এখানে হেপাটাইটিস বি এর এগেইনস্টে ভ্যাকসিন নেওয়া আছে, তোমাদের হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নেওয়া আছে তোমরা অনেকে, আর এটা তো এখন ন্যাশনালি ভাবে দেওয়া হচ্ছে। তাহলে এই হেপাটাইটিস বিটা হচ্ছে এগেইনস্ট যখন আমরা হেপাটাইটিস বি এর ভ্যাকসিন যখন দিব, হেপাটাইটিস বি ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি তোমার বিডিএস এর ক্লাস আমি পাই নাই, এমবিবিএস এর ক্লাস আমি আগে নিয়েছিলাম, ওদের ক্লাস আমি হয়তো বলেছি এগুলো, তোমরা আবার শুনুন। হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়? হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা তৈরি হয় হচ্ছে তোমার অর্গানিজম থেকে যে হেপাটাইটিস বি যে ভাইরাসটা থাকে, ভাইরাসটাকে আমরা কি করি, তোমার ভাইরাসের যে টক্সিক এন্ড থাকে, মানে যে অংশ দ্বারা ওরা বডিতে গিয়ে হেপাটাইটিস বি ইনফেকশন করে, ওই অংশটাকে আমরা রিমুভ করে ফেলে ভাইরাসটাকে কি করি আমরা ভ্যাকসিন হিসেবে বডিতে দিয়ে দিই। তাহলে আলটিমেটলি কি হয় তোমার, আমরা যদি ওই ভাইরাসটাকে বডিতে দিয়ে দিই, ওর এগেইনস্টে কি হবে, তোমার একটা অ্যান্টিবডি ডেভেলপ করবে। এই অ্যান্টিবডিটা পরবর্তীতে গিয়ে কি করবে, তোমার ওই ভাইরাসটাকে যখন আবার ফার্দার যখন ওই মানুষটা যার হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া আছে ও যখন ফার্দার হেপাটাইটিস বি ভাইরাস দ্বারা ইনফেক্টেড হবে, তখন ওই অ্যান্টিবডিটা কি করে সাথে সাথে ওই ভাইরাসটাকে কিল করে ফেলে, সাথে সাথে কি করে কিল করে ফেলে। এই জন্য এটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল, কারণ এটা কি হচ্ছে তোমার হচ্ছে আমরা বাইরে থেকে দিচ্ছি, আমরা ভ্যাকসিনটা দিচ্ছি, ওই কারণে এটা আর্টিফিশিয়াল। ঠিক একই রকম টিটানাস টক্সয়েড আমরা অনেকের কেটে গেলে অথবা ফিমেলদের টিটানাস টক্সয়েড দেওয়া হয়, ইউজুয়ালি 5টা টিটানাস টক্সয়েডের ভ্যাকসিন দেওয়া হয়। হ্যাঁ, এই টিটানাস টক্সয়েডটাও একই রকম, আমরা জাস্ট টিটানাস ক্লোস্ট্রিডিয়াম টিটানি নামে একটা ব্যাকটেরিয়া আছে, এই ক্লোস্ট্রিডিয়াম টিটানির কি করি আমরা, ক্লোস্ট্রিডিয়াম টিটানি থেকে ওদের টক্সয়েড অংশটা, মানে যে ইয়াটা আছে ইনএক্টিভ অংশটাকে আমরা কি করি বডিতে দিয়ে দিই। বডিতে দিয়ে দিলে কি হয়, তোমার এর এগেনস্টে একটা অ্যান্টিবডি ডেভেলপ করে। তো এখন আমরা এই অ্যান্টিবডিটা কি করে, তোমার ফার্দার যখন ওই মানুষটা ক্লোস্ট্রিডিয়াম টিটানি দ্বারা ইনফেক্টেড হবে, তখন কি করবো, ও ক্লোস্ট্রিডিয়াম টিটানিকে সহজে কিল করে ফেলতে পারে। এই জন্য আমরা এটাকে বলি কি, তোমার আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি। আচ্ছা, এখন আসো তাহলে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটির এক্সাম্পল হচ্ছে এগুলো। অ্যাক্টিভ ইমিউনিটি টু টাইপস, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। এখন আচ্ছা, আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটির আরেকটা টাইপস হচ্ছে তোমার প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি আবার টু টাইপস, প্যাসিভ ইমিউনিটি হচ্ছে ন্যাচারাল একটা, আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তোমার যেটা আর প্যাসিভ